কিন্তু আমি জানি শুধু দুধভাত হয়ে থাকার জন্য জন্মায়নি। আমি দেখেছি ওকে দিনের পর দিন, দেখেছি প্রচন্ড কষ্ট করার ক্ষমতা, দুর্দান্ত স্ট্যামিনায়। আর স্ট্যামিনা জোগাতে সাহায্য করে বুস্ট। শরীরে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয় 3 গুণ বেশি স্ট্যামিনা। ওকে তৈরি করে সেই দিনটির জন্য যখন সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এভাবেই হাজারো দুধভাত হয়ে ওঠে দুরন্ত স্ট্রাইকার মাসুদ। বুস্ট ইজ এ সিক্রেট অফ আওয়ার এনার্জি। বাটিকাটায় প্রবলেম ফ্রি এক্সট্রা সুন্দর চুল, এখন আপনার চুল ঝলমল করে উঠবে। ধ্বংসের ষড়যন্ত্রে গ্রামীণ ব্যাংকের পুনর্গঠন। বিএনপি ক্ষমতায় গেলে ফিরে পাবে আগের অবস্থান বললেন মির্জা ফখরুল। টুকরা করতে বলেছে গ্রামীণ ব্যাংকে। এগুলো হচ্ছে আপনার কি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলবার জন্য যথেষ্ট ষড়যন্ত্র, যথেষ্ট। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার আহ্বান সুরঞ্জিতের। বলেন কোন মন্ত্রণালয় দিবেন, কিভাবে আপনারা থাকবেন এ নিয়ে আলোচনা। তত্ত্বাবধায়ক না মানলে মহাপ্রলয়, বিএনপির হুঁশিয়ারি। আপনাদের দলের দাম্ভিক অন্ধ সরকার প্রলয় দেখেছে, সামনে মহাপ্রলয়। মাননীয় স্পিকার, দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার অঙ্গীকার করলেন নতুন চেয়ারম্যান বদিউজ্জামান। হস্তক্ষেপ করা নাই, কারোর থেকে কোনো অনুমতিও নেওয়ার দরকার হয় না। সুতরাং এটা কেউ, আমি মনে করি যে স্বাধীনভাবেই কাজ করেছে এবং স্বাধীনভাবে কাজ করবে। স্বাগত সংবাদ সংযোগে, সঙ্গে আছি মাহবুব হাসান। শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে পুরো খবর। বাটিকাটায় প্রবলেম ফ্রি এক্সট্রা সুন্দর চুল, এখন আপনার চুল ঝলমল করে উঠবে। গ্রামীণ ব্যাংক পুনর্গঠনে সরকার যে কমিটি করেছে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার পর তিনি বলেন, পুনর্গঠনের নামে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। অন্যদিকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বর্তমান সরকারের আমলে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হবে। বিস্তারিত নয়ন আদিত্যের রিপোর্টে। বৃহস্পতিবার সকালে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সাথে দেখা করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার গ্রামীণ ব্যাংকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই তৈরি করা হয়েছে সরকারি কমিটি। যে গ্রামীণ ব্যাংকে রিফর্মের জন্য একটা কমিশন করা হয়েছে, সেই কমিশনের যোগ্যতা আছে কি আমার জানা নেই। তারা 19 টুকরা করতে বলেছে গ্রামীণ ব্যাংকে। এগুলো হচ্ছে আপনার কি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলবার জন্য যথেষ্ট ষড়যন্ত্র, যথেষ্ট। বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ ব্যাংকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানান মির্জা ফখরুল। এ সময় পদ্মা সেতুর টেন্ডার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার একগুঁয়েমি করছে। একটি করাপ্ট দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে ওয়ার্ল্ড ব্যাংককে দূরে সরিয়ে দিয়েছে। এখন আজকে না কালকে শুনলাম যে আবার টেন্ডার করতে যাচ্ছে আপনার নিজস্ব অর্থায়নে। এগুলো হচ্ছে আপনার পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, কারণ ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা বিদেশে অর্থ পাচার করছে। বিএনপি ক্ষমতায় এলে এই অর্থ ফেরত আনা হবে। যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সেই সম্পদ বাইরে থেকে এনে বাংলাদেশের জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। সংসদে বা বাইরে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। আর বিএনপির সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না মানলে দেশে মহাপ্রলয় হয়ে যাবে। নাজির মুনির রিপোর্ট।
ধন্যবাদ মাননীয় সদস্য। বাজেট নিয়ে আলোচনার শেষ দিন থাকলেও বৃহস্পতিবার হঠাৎই সংসদ মুখর হয়ে ওঠে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে। বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু সরকারের দুর্নীতি ও দুঃশাসনের জন্য বেসরকারি বিনিয়োগ কমে গেছে উল্লেখ করে বলেন, কুইক রেন্টালের জন্য জড়িতদের জেলে যেতে হবে। দেশের অর্থ পাচারের মাধ্যমে গত 3 বছরে অনেকেই মালয়েশিয়া ও কানাডায় সেকেন্ড হোম তৈরি করেছেন বলেও দাবি করেন তিনি। আর বলেন, তত্ত্বাবধায়ক সরকার জনগণের দাবি আর তা পূরণ করতেই হবে। আমরা এই সংসদে এখানে সারা রাত থেকে ওনাদের জনতার দাবি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দাবি ছিল সেদিন কেয়ারটেকার সরকার বেগম খালেদা জিয়া সেদিন এই দাবি মেনে নিয়ে আমরা এই সংসদে এই বিলটি পাস করি। আজকে হঠাৎ করে কেন এই বিলের বিরুদ্ধে আসছে? আজকে বাংলাদেশের মানুষ চাচ্ছেন, বাংলাদেশের মানুষ চাচ্ছেন কেয়ারটেকার সরকার, আপনাদের দলের দাম্ভিক অন্ধ সরকার প্রলয় দেখেছে, সামনে মহাপ্রলয়। মাননীয় স্পিকার, পরে সরকারের গেল 5 বছরের অর্থনৈতিক সাফল্য তুলে ধরে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই নির্বাচন হবে। নির্বাচন বয়কটের কথা বলে বিএনপি সাংবিধানিক শূন্যতা তৈরির চেষ্টা করলে সরকার তা হতে দিবে না বলেও মন্তব্য করেন তিনি। আপনারা যদি নির্দলীয় না মানে সর্বদলীয় করতে চান, ঠিক আছে, আপনাদেরকে আমি সরকারে নিয়ে দেব। আসেন আলোচনা করি, আপনারা কিভাবে আসতে চান। এটা কি রিপ্রেজেন্টেশন প্রপোর্শনাল বেসিস আসতে চান, না জনগণের ভোটের ভিত্তিতে কত পাইছেন সেই অনুযায়ী আসতে চান? বলেন কোন মন্ত্রণালয়ে দিবেন, কিভাবে আপনারা থাকবেন, এ নিয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, আলোচনার জন্য বিরোধী দলকে ডাকলেও তারা তাতে কোনো সাড়া দেয়নি। আগামী অক্টোবরেই সংসদের মেয়াদ শেষ হলে আর আলোচনার সুযোগ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, আলোচনার পথ দিন দিন শুরু হয়ে যাচ্ছে। আপনি ইলেকশন করলেন না, ক্রেডিবল হইল না। আওয়ামী লীগ করলে আমিও করবো না। তারপরে অবস্থাটা কি মধু সাহেব, বইটা বইটা দেখেন দেখি। তারপরে সংসদ নাই, থাকে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, মনে রাখেন হিসাব করে। অধিবেশনের শুরুতেই গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম সহজ ও আদালতের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে গ্রাম আদালত সংশোধন বিল 2013 উত্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তবে বিএনপি এতেও আপত্তি জানায়। এই আইনটির যে অভিপ্রায় এবং যে ইচ্ছা যেখানে পোষণ করার কথা, কিন্তু সেটা সেভাবে হবে না। সেজন্য ঢাকা। উচ্চ আদালত এবং নিম্ন আদালতের উপর থেকে মামলার ভার কমানোর জন্য জাতীয় সংসদে গ্রাম আদালত সংশোধন বিল 2013 উত্থাপন করা হয়েছে। গ্রাম আদালত আইন 2006 এর সংশোধনের জন্য এই বিলটি আনা হয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি সংসদে উত্থাপন করেন। 3 সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেবার জন্য বিলটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। জাতীয় সংসদের কার্যক্রমের শুরুতেই বিলটি উত্থাপনের অনুমতি চাইলে বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান এর বিরোধিতা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হক বৃহস্পতিবার এই রায় দেন। বিচারক ফৌজদারি দণ্ডবিধিতে আসামিকে 2 বছর এবং তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। গেল বছরের 19 এপ্রিল দৈনিক ভোরের কাগজে ফেসবুকে হাফিজুর রহমানের একটি বার্তা নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে 23 এপ্রিল বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক রানা এখন পলাতক আছেন। সরকারের চাপে কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির দায়ে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন। বিস্তারিত শারমিন নিটার রিপোর্টে। 1999 সাল থেকে 2001 পর্যন্ত ছিলেন দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক। প্রতিষ্ঠানটি কমিশনে রূপান্তরের পর 2011 সালে হন কমিশনার, আর বৃহস্পতিবার দায়িত্ব নিলেন চেয়ারম্যান হিসেবে। নতুন দায়িত্বের প্রথম দিনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তার সময় দুদকের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করা যাবে না। যেগুলি দুর্নীতি দমন কমিশনের মামলা, আমরা তদন্ত করেই চার্জশিট দিয়েছি। সবাইকেই একই দৃষ্টিতে দেখি, কেউ সরকারি দল বা কেউ বিরোধী দল সেই দৃষ্টিতে আমরা দেখি না, যা দেখবো না। যখনই আমাদের কাছে কোনো অভিযোগ আসবে
তখন আমরা সেই ব্যবস্থা নিশ্চয়ই করব। বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির তদন্ত স্বাধীনভাবে চলবে বলে জানান নবনিযুক্ত চেয়ারম্যান। পদ্মা সেতুর বেলায় তো তদন্ত যে অবস্থায় এখন চলছে, পদ্মা সেতু তো এখন তদন্ত পর্যায়ে আছে এবং কানাডা আমাদের টিম গিয়েছে, তারা কিছু অল্প কিছু তথ্য খুব যেগুলি আনেছে এখন পর্যন্ত আমাদের খুব একদম সাবস্টেন্সিয়েট করার মতো এমন কিছু পাইনি আমরা। তো আমরা হয়তো আশা করি ওদের যে মামলা চলছে সেখানে সেই মামলার একটা পরিণতি হলেই তখন আমরা হয়তো পাবো। এটা একটু সময় নিবে। দুদক চেয়ারম্যান জানান শিগগিরই হলমার্ক ও ডেস্টিনি কেলেঙ্কারির তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এছাড়া তদন্ত কার্যক্রম আরো গতিশীল করতে দুদক আইনে সংশোধন করা হবে বলেও জানান তিনি। আমরা যেটা প্রস্তাব আছে সেই প্রস্তাব যদি আমাদের পাস হয়, আমরা আশা করি এই সমস্যাটা কিছুটা হইলেও লাগু হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা নিয়ে ব্রিটেনে একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এ সময় তিনি কোনো বক্তব্য না দিলেও ব্যক্তিগত চিকিৎসক ড মাঝহারুল ইসলাম জানান তারেক রহমানের শারীরিক অবস্থার ৯০% উন্নতির দিকে। ইংল্যান্ডের কেমব্রিজ থেকে জানাচ্ছেন তানভীর আহমেদ। কোনো রাজনৈতিক সমাবেশ নয়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ক্ষমতায়ন নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে তারেক রহমান বুধবার সশরীরে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি অব আর্মস অডিটোরিয়ামে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মাঝহারুল ইসলাম দোলন সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনের নেতাকর্মীরা। দ্য পলিটিক্যাল থটস অফ তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান স্বয়ং উপস্থিত থাকলেও মিডিয়ার সাথে কথা বলেননি। তবে তার ব্যক্তিগত চিকিৎসক তারেক রহমানের স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি জানিয়েছেন। গত কিছুদিন যাবত ৩-৪ মাস উনি লাঠি ছাড়াও এখন হাঁটতে পারে। যদি শতকরা হিসাব করি তাহলে ৯০% উনি এখন সুস্থ হয়ে গেছেন এবং আরো কিছুদিন চিকিৎসা করলে আমরা আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরতে পারবেন। বাংলাদেশ পলিসি ফাউন্ডেশন ক্যামব্রিজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। Tariq Rahman has a huge history, a family history of the development of the nation of Bangladesh, and he represents its best hope for overcoming its present problems and going forward, putting right some of the wrongs that are happening in Bangladesh and leading the country into a new era of prosperity. মোড়ক উন্মোচনের পর ডেভিস তারেক রহমানের হাতে স্মারক বই তুলে দেন। ইংরেজি ভাষায় লেখা এই বইটিতে ব্রিটেনের শীর্ষ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট ও দ্য গার্ডিয়ানের কলামিস্ট ডেভিড নিকলসন ও ফ্রিল্যান্স সাংবাদিক জেমস স্মিথ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও কলামিস্টদের মোট ১৭টি নিবন্ধ স্থান পেয়েছে। ইংল্যান্ডের ক্যামব্রিজ থেকে তানভীর আহমেদ, ৭১। বিমানের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং বিভাগ বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে বিমানের শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার বলাকা ভবনে এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল লাভজনক কার্গো হ্যান্ডলিং বিভাগ বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। এই ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দেন শ্রমিক কর্মচারীরা। তারা বলেন, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগ থেকে বিমান বছরে ৪০০ কোটি টাকারও বেশি আয় করে। অর্থমন্ত্রী খেই হারিয়ে বিভিন্ন রকম কথা বলেন বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া যাবে না বলে মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার তার সেই মন্তব্যের জবাবে যোগাযোগমন্ত্রী একথা বলেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অর্থমন্ত্রী সব মন্ত্রণালয়ের জন্যই অর্থ সরবরাহ করেন, কিন্তু কাজ পরিচালনা করে স্ব মন্ত্রণালয়। তাই কোনো কাজ শেষ হতে কত সময় লাগবে তা নিয়ে কথা বলা অর্থমন্ত্রীর কাজ নয়। তিনি বলেন, পদ্মা সেতুর টেন্ডার হয়েছে, কাজ করতে কত সময় লাগবে তা নিরূপণ করবে এ সম্পর্কিত কারিগরি কমিটি। যোগাযোগমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, টেন্ডার আহ্বানের পর তার যেমনটি মনে হয়েছে সেটিই বলেছেন। অর্থমন্ত্রী কি বলেছেন? অর্থমন্ত্রী অক্টোজেনারিয়ান মানুষ, বয়স হয়েছে, মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলেন, একথা সে কথা বলেন। এটা আসলে তার দোষ নয়, তিনি ভালো মানুষ। এটা অর্থমন্ত্রীর কাজই হচ্ছে সব মন্ত্রণালয়ে কাজে অর্থায়ন করবেন। এটা একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এখানেও উনি অর্থায়ন করবেন। অর্থায়নটাই ওনার কাজ। এখানে বাস্তবায়ন হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয় সেতু বিভাগের কাজ। আমার যা what I think I just stated, so I have stated that. I'll give a statement on Padma Bridge in my concluding remarks in the Assembly. So that will be the authentic government statement, that's all.
চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে দেশের বিভিন্ন এলাকার মরিচ সংগ্রহ করে পারফেক্ট লাল ও পারফেক্ট ঝালের সেরা ব্লেন্ডে তৈরি হয় ফ্রেশ গুঁড়ো মরিচ, যা আমরা নিশ্চিত করি সব সময় এটা রং ও ঝালটাই পারফেক্ট। ওয়াও, ফ্রেশ গুঁড়ো মশলা, পারফেক্ট ব্লেন্ডের রাস্তা। জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই, সুপার ফ্রেশ সয়াবিন তেল। নতুন ডেটল হ্যান্ড ওয়াশ, এখন পান হেলদি হাত, নতুন আকর্ষণীয় শেপ আর অতুলনীয় সুগন্ধে। এখন ডেটল 2টি হ্যান্ড ওয়াশ পাউচের সাথে একটি ফুড কন্টেইনার ফ্রি। জলদি করুন। ডেটল সুরক্ষা এখন ডাক্তারদের দ্বারাও স্বীকৃত। ডেটল 100% শিওর। ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট সুইজারল্যান্ডের ইউএসডি প্রযুক্তিতে তৈরি দেশের একমাত্র ব্যালেন্স সল্ট, যাতে সকল মিনারেল আছে ব্যালেন্সড মাত্রায়। ফলে এটি খাবারের পুষ্টি উপাদান প্রতিটি কোষে পৌঁছে দেয়, যোগায় সুষম প্রাণ শক্তি, যা কেবল বুদ্ধির বিকাশই ঘটায় না, অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। অ্যাক্টিভ থাকতে শুধু ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, দেশের একমাত্র ব্যালেন্সড সল্ট। একাত্তরে চলছে সংবাদ সংযোগ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া 4 সিটি নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন। এই নির্বাচন সর্বোচ্চ নিরপেক্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে একাডেমিক ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন হানিফ। তিনি আরও জানান, প্রায় 2 সপ্তাহ পর 4 সিটি নির্বাচন নিরপেক্ষ হয়নি বললে জনগণ মানবে না, কারণ মানুষ দেখেছে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 4 সিটি নির্বাচন। বেগম জিয়ার এই কথার মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি যা বলেন মিথ্যা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজই করুক না কেন তার বিরোধিতা করাই তাদের মূল লক্ষ্য। বিরোধী দলের নেত্রীর গতকালকে এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, গত 4.5 বছর তারা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য। কারণ এই বাংলাদেশের জনগণ দেখেছে 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশ হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে 2 প্রধান জোট। দল সমর্থিত প্রার্থীর ভোট চাইতে প্রতিদিন উভয় জোটের কেন্দ্রীয় নেতারা গাজীপুরে যাচ্ছেন। আর ভোটাররা বরাবরের মতোই বলছেন, দল নয়, তারা ভোট দেবেন মানুষ দেখে। গাজীপুর থেকে ইকবাল আহমদ সরকারের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 18 দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের সমর্থনে প্রায় প্রতিদিনই মাঠে নামছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনী ইশতেহার ঘোষণা থেকে প্রচারণা, সবখানেই টেলিভিশন প্রতীকে ভোট চাইছেন তারা। এখন গোটা বাংলাদেশের জনগণ যেখানে স্থির করে ফেলেছে যে তারা আর আওয়ামী লীগকে ভোট দেবে না, আর নৌকায় ভোট দেবে না, এই অবস্থায় গাজীপুরের জনগণ কি বাংলাদেশের বাইরে নাকি? আগামী 6 তারিখে গাজীপুরের জনগণও একই সিদ্ধান্ত ঘোষণা করবেন। 14 দল সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খানের পক্ষেও ভোট চাইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সদ্য শেষ হওয়া 4 সিটি কর্পোরেশনের ফলাফল গাজীপুরে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তারা। 4টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে এটাকে বিচার করা যাবে না। আপনার আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহকে বেছে নেবেন এবং সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে
তাকে কাজ করার আপনার সুযোগ দেবেন। যাদের ভোট পেতে এত প্রচারণা, যুক্তি, তর্ক বিতর্ক, সেই ভোটাররাই বলছেন দল নয়, ব্যক্তি বিবেচনায় মেয়র নির্বাচিত করবেন তারা। সত্যিকার অর্থে কেন্দ্রীয় নেতাদের কোনো প্রভাব পড়বে না, জনগণের রায় জনগণই দিবে। কেন্দ্রীয় নেতারা আসে ওদের কর্মীদের স্পিড বাড়ানোর জন্য, কিন্তু বাস্তবে তাই না। বাস্তবে জনগণ কাজে ভোট দেবে, এটা সিদ্ধান্ত গাজীপুর জনগণ নিয়ে ফেলেছে। তবে চূড়ান্তভাবে ভোটারদের রায়ে কে হবেন গাজীপুরের প্রথম নগরপিতা তা জানতে অপেক্ষা 6 জুলাই ভোটের দিন পর্যন্ত। অপর্ণা সিংহ, 71। সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিন এই রায় ঘোষণা করেন। রায়ে 9 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে এই মামলায় 10 আসামির মধ্যে 8 জন কারাগারে আছেন। অপর আসামি জাহিদ পলাতক অবস্থায় 2006 সালের 12 অক্টোবর ঢাকার পিজি হাসপাতালে মারা যান। এছাড়া এই মামলায় আরও 1 জন আসামি পলাতক আছেন। 19 মে এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এক যুগে দেশের কোন সাংবাদিক হত্যা মামলার এটি প্রথম রায়। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আটক 2 শিবির নেতাকে আদালতে হাজির না করার প্রতিবাদে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে ছাত্র শিবির। হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে সকালে রাজশাহী কলেজ এবং বাজারহাতা এলাকা থেকে 2 শিবির কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় আরও 6 শিবির কর্মীকে। শিবিরের দাবি, গত 24শে জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্র কল্যাণ সম্পাদক আজিজুর রহমানকে ঢাকার শাহজাদপুর পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে গোয়েন্দা সদস্যরা আটক করে। আটক করার পর তাদেরকে এখনও কোনো মামলায় আদালতে হাজির করা হয়নি। এদিকে ঢিলেঢালা হরতাল চলছে চাঁপাইনবাবগঞ্জে। দূরপাল্লার বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে বেশ কিছু ট্রাক বাস চলাচল করছে। সোনা মসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও লোড আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে, তবে বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছাড়েনি। এছাড়া শহরের বড় ইন্দারা মোড়ে শিবির কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। নাটোরেও সকাল থেকেই অভ্যন্তরীণ রুটের বাস ও ছোট যানবাহন চলাচল করছে। অন্য জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসও নাটোরের উপর দিয়ে চলাচল করছে, যদিও নাটোর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া শহরে রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। লাইফ সাপোর্ট দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। ম্যান্ডেলার জন্য মোজাম্বিক সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। প্রিয় নেতার জন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা। অবিসংবাদিত এই নেতার কথা জানাচ্ছেন বর্ণা তারানা। অনেকদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছেন মাদিবা। অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে 94 বছর বয়সী বর্ণবাদ বিরোধী এই নেতাকে। জাতির পিতার জন্য বিদেশ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। হাসপাতালে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা তাকে অবশ্যই ধরে রাখব। প্রতি মুহূর্তে তার জন্য প্রার্থনা করা হচ্ছে। 18 জুলাই আমরা মাদিবার 95তম জন্মদিন উদযাপন করার প্রস্তুতি নিচ্ছি। ম্যান্ডেলার মেয়ে সাবেক স্ত্রী উইনি নিয়মিত দেখতে যান ম্যান্ডেলাকে। দেশের অন্যতম ধর্মীয় নেতা কেপটাউনের আর্চ বিশপ মঙ্গলবার রাতে ম্যান্ডেলার সাথে দেখা করেন। ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাচেলও সেখানে ছিলেন। এ সময় ম্যান্ডেলার জন্য প্রার্থনা করেন আর্চ বিশপ। আমাদের এবং জাতির জন্য তিনি যা করেছেন সেজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তার কর্মের জন্য আমরা জীবনভর তাকে শ্রদ্ধা জানাবো। ঈশ্বর মাদিবাকে সব যন্ত্রণা থেকে মুক্তি দিন। ম্যান্ডেলার জন্য প্রার্থনা করছে পুরো দেশবাসী। থেম্বু সম্প্রদায়ের নেতা তার সুস্থতা কামনা করে মেনে নিতে বলেছেন বাস্তবতাকে। পরিবারের সদস্যদের শোক বইবার শক্তির জন্য প্রার্থনা করেন তিনি। মাদিবা জীবনকে আর উপভোগ করতে পারছেন না। তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি জানেন না কি ঘটছে। ঈশ্বর তাকে এই অবস্থা থেকে মুক্তি দিন। ফুসফুসের সংক্রমণ নিয়ে গত 8 জুন ম্যান্ডেলাকে প্রিটোরিয়া হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়ার যন্ত্রটি খুলে ফেলা নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন চিকিৎসকরা। আর এরই মধ্যে ম্যান্ডেলাকে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। বর্ণা তারানা, 71।
এ ছিল সংবাদ সংযোগে। আমরা জানতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। আপনার মতামত জানাতে এস লিখে SMS করুন 7171 নাম্বারে। সংবাদে থাকুন একাত্তর।